সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন লেকচার ইসলামিক স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ মুসলিম বিশ্বের ইতিহাস লেকচার নম্বর 6। আজকে বিষয় হচ্ছে আলজেরিয়া ও লিবিয়া। তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ষষ্ঠ ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। তোমাদের সামনে আমি একটি মানচিত্র উপস্থাপন করেছি। এটা হলো আলজেরিয়ার মানচিত্র। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ আলজেরিয়ার উত্তরে হচ্ছে স্পেন, পশ্চিমে মরক্কো, পশ্চিম সাহারা, মরথানিয়া, দক্ষিণে মালি, নাইজার এবং একেবারে পূর্ব দিকে টিউনিসিয়া, লিবিয়া। আজকের যে আলোচনা সেটা থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে আমি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা আলজেরিয়ার পরিচয় সম্পর্কে জানতে পারবে, আলজেরিয়ার স্বাধীনতার ইতিহাস জানতে পারবে, আলজেরিয়ার বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে তোমরা জানতে পারবে। 1969 সালে লিবিয়া যে সামরিক অভ্যুত্থান এবং গাদ্দাফির শাসন সম্পর্কে জানতে পারবে এবং গাদ্দাফির পতনের কারণ সম্পর্কে তোমরা জানতে পারবে। আমি তোমাদের সামনে আলজেরিয়ার পরিচয় উপস্থাপন করছি। এর নাম হচ্ছে পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ আলজেরিয়া। এটা আফ্রিকার কেন্দ্রীয় অংশ এবং সাহারা মরুভূমির বিরাট অংশ নিয়ে গঠিত। এর আয়তন হচ্ছে 23,81,741 বর্গ কিলোমিটার। এরপর প্রশাসনিক পরিচয় উপস্থাপন করছি। রাজধানী আলজিয়ার্স, ভাষা আরবি, অন্যান্য ভাষা হচ্ছে বারবার ও ফ্রেঞ্চ। সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধান হচ্ছেন প্রেসিডেন্ট। প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন আহমদ বিন বেল্লা। আইন পরিষদ নাম হচ্ছে পার্লামেন্ট। মুদ্রা হচ্ছে আলজেরিয়ান দিনার। এটি প্রশাসনিকভাবে 48টি প্রদেশে নিয়ে গঠিত। এখানে 553টি জেলা, 1541টি পৌরসভা রয়েছে। আমি আলজেরিয়ার ভূপ্রকৃতি নিয়ে কথা বলছি। বিস্তীর্ণ এলাকা, তারপর হচ্ছে উপত্যকা, মালভূমি, পর্বতমালার সমষ্টি, এক বিচিত্র ভূমি হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়ার আবহাওয়া জলবায়ু ভিন্ন প্রকৃতির। সমভূমি এলাকার আবহাওয়া শুষ্ক থাকে। এরপরে যে বিষয়টা, যে মরুভূমি এলাকার আবহাওয়া চরম ভাবাপন্ন, পার্বত্য এলাকা তুষারাবৃত থাকে। টেল আটলাস যে পার্বত্য এলাকা, সেখানে 31 থেকে 39 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে দেখা যায়। মরুভূমি ব্যতীত আরো দুটি অঞ্চল রয়েছে। এটা ভূমধ্যসাগরীয় অঞ্চল আর একটা হচ্ছে স্টেপ ভূমি। এখানে দৈনিক তাপমাত্রা হচ্ছে 50.6 ডিগ্রি, বৃষ্টিপাত 400 থেকে 670 মিলিমিটার বা সেন্টিমিটার যেটাই বলি। এভাবে আলজেরিয়া তার নিজস্ব বৈচিত্র্য নিয়ে বিশ্বের বুকে অবস্থান করে আছে। আমরা এখন আলজেরিয়ার স্বাধীনতার ইতিহাস তোমাদের সামনে উপস্থাপন করছি। মুসলিম শাসন 700 থেকে 951 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে মুসলমানরা শাসন করে। 7ম শতাব্দীতে আরব মুসলিমরা আলজেরিয়া জয় করেন এবং দখল করেন। সেখানে মুসলিম শাসনের সূত্রপাত শুরু হয়। তখন আলজেরিয়া
বারবার বীরেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকেন। 951 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতনের পর অনেক স্থানীয়দের বেরবের বংশের উদ্ভব ঘটে। বংশগুলোর মধ্যে আগলাবিজ, আল মহাজ, আব্দুল ওয়াদিদ, জিরিস, রোস্তামিজ, হাম্মাদিস ও ফাতেমি এই বংশগুলো উল্লেখযোগ্য। এর মধ্যযুগে বারবারারা মাগরের অঞ্চলের নিয়ন্ত্রণ করত। বারবারা তখন দুই ভাগে বিভক্ত ছিল, নুঠর এবং বার্নেস। এদের ভিতর আবার বিভিন্ন গ্রুপ উপজাতি ছিল, যেমন সানহাটজা, জেনেটা, মাসমুডা, কোমাডা ইত্যাদি জাতি। এরা সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন ছিল। এখানে মধ্যযুগী বারবাররা সুদান, আন্দালুসি, সিগিলি, মালি, নাইজার, সেনেগাল, মিশর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে মাগরিবে এখানে এসে বসতি স্থাপন করে। অটোমান সাম্রাজ্যে আলজেরিয়া 1516 সালে হাফসের অধীনে আরসু হায়রেদ্দিন নামে দুই ভাই বারবার এসে মুসলিম নাবিকদেরকে আক্রমণ করে আলজেরিয়া তাদের আধিপত্য কায়েম করে। 1518 সালে আরবদের মৃত্যুর পর হায়রুদ্দিন আলজেরিয়া সামরিক কমান্ডার নিযুক্ত হন এবং অটোমান সম্রাট তাকে বাইলার বাই উপাধি দেন। তিনি উপকূলবর্তী এলাকাতে কনস্টাইন এবং উরান অঞ্চল বিভক্ত করেন। 1544 সালে হায়রুদ্দিনের পুত্র বাইলার বাই উপাধি গ্রহণ করে এবং 1553 থেকে 1830 পর্যন্ত এটি তুর্কি খেলাফতের একটি প্রদেশ ছিল। এরপরে 1808 সালের দিক থেকে 1839 সালের থেকে সুলতান দ্বিতীয় মাহমুদ তখন সময় ফরাসিরা আলজেরিয়ার সাথে গভীর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সে কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে তারা ষড়যন্ত্র করতে থাকে কিভাবে আলজেরিয়াকে পুরো দখলে নেওয়া যায়। এইভাবে তারা আলজেরিয়া দখলের ষড়যন্ত্র করতে থাকে। 1830 সালের 14 জুন 6 শতাধিক নৌযান 30,000 সৈন্য সহ ফরাসি যুদ্ধজাহাজ 30,000 ফরাসি যুদ্ধজাহাজ মানে প্রায় 6 শতাধিক নৌযান যা আলজিয়ার্স বন্দরে নোঙ্গর করে। অতঃপর 5 জুলাই 1830 সালে রাজধানী সহ সমুদ্র তীরবর্তী অঞ্চলসমূহ তারা দখলে নেয়। এভাবে তারা সেখানে ফরাসি শাসন কায়েম করে। আমির আব্দুল কাদিরের জিহাদ। তখন মুসলমানরা থেমে থাকেনি, তারা তাদের লড়াই অব্যাহত রাখে। তখন 1832 সালে সেই বিভিন্ন উপগোত্র সমূহকে ঐক্যবদ্ধ করে তখন জাতীয়তাবাদী আন্দোলনের ডাক দেয়। জিহাদের নেতৃত্বে আলজেরিয়ার তৎকালীন শাসনকর্তা জেনারেল জি মিশেল তার নিশ্চিত পরাজয় দেখে তাদের সাথে শান্তি চুক্তি করে এবং স্বাধীনতা ফিরে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু মুনাফিকরা কখনো কথা রাখে না, এটাই সত্যি। কাফের মুনাফিক সবসময় ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত থাকে। তারা ঠিক কথা রাখেনি, তারা চুক্তি অনুযায়ী স্বাধীনতা ফিরিয়ে দেয়নি। 1 বছরের মাথায় ফরাসিরা চুক্তি ভঙ্গ করে তাদের আবার পুনরায় জিহাদ শুরু করেন। 1835 সালে 26 জুলাই তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধ তারপর আবার স্থাপনায় নতুন সন্ধি স্থাপনে বাধ্য হয়। চুক্তিভঙ্গের জিহাদ, আবার নতুন করে জিহাদ, আবার নতুন করে চুক্তিভঙ্গি। 1840 সালে সৈন্য সংখ্যা বৃদ্ধি করে স্থাপনার সন্ধি প্রত্যাখ্যান করে আবার জিহাদ শুরু হয়। দীর্ঘ কয়েক বছর জিহাদের পর মুসলমানরা দুর্বল হয়ে পড়ে
এবং একসময় তারা আত্মসমর্পণ করতে বাধ্য হন। তখন কাদিরকে বন্দী করা হয় এবং 1852 সালে তাকে দামেস্কে নির্বাসিত করা হয়। শেখ বিন বাদিস কাদেরের পরে দীর্ঘদিন আন্দোলন হয়নি। এরপর 1920 সালে নতুন করে আন্দোলন শুরু হয়। এই স্বাধীনতা যুদ্ধের সূচনা একেবারে তীব্র হয়ে ওঠে। মেজলি হাজের নেতৃত্বে জাতীয়তাবাদীরা নতুন একটি সংগঠন এমএলটিটি নামে নতুন সংগঠন গড়ে তোলে এবং এর মাধ্যমে তারা আবার গণ আন্দোলন তীব্র করে তোলে। জাতীয় মুক্তিফ্রন্ট এফএলএন নেতৃত্বে আন্দোলন আরও তীব্রতা বৃদ্ধি পায়। ইন্দোচীন ও অন্যান্য স্থানে ফরাসিদের উপনিবেশের পতন এই আন্দোলনকে দারুণভাবে অনুপ্রাণিত করে। সশস্ত্র সংগ্রাম 1954 সালে জাতীয় মুক্তিফ্রন্ট এফএলএন ফুরাত আব্বাস ও আহমেদ বিন বেল্লার নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম শুরু করেন। এবছর নভেম্বরে গণ অভ্যুত্থান শুরু হয়। এফএলএনের নেতৃত্বে ফরাসি পুলিশ ও সামরিক বাহিনীর উপর পুনঃ পুনঃ আক্রমণ করে বিপর্যস্ত করে তোলে। অস্থায়ী সরকারের গঠন 1955 সালে আলজেরিয়া সমস্যা জাতিসংঘ প্রস্তাবিত হয় এবং 1957 সালে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। 1958 সালে আলজেরিয়ার নেতৃবৃন্দ তখন তিউনিসে বসে একটি অস্থায়ী সরকার গঠন করে। আবিয়ান চুক্তি ফরাসি প্রেসিডেন্ট দল আবিয়ান নামক স্থানে স্বাধীনতা কর্মীদের সাথে চুক্তি করেন। তখন গণভোট দেওয়ার কথা বলেন এবং চুক্তি মতে সেই গণভোটে 3 জুলাই 1969 সালের গণভোটে স্বাধীনতা কর্মীরা প্রায় 99% স্বাধীনতার পক্ষে ভোট দিয়ে তখন বিশ্বের বুকে স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে আলজেরিয়া পুনরায় আত্মপ্রকাশ করে স্বাধীনতা লাভ। আলজেরিয়ার বর্তমান অবস্থা একনায়কতান্ত্রিক শাসন, যে বর্তমান যে রাজনীতি, তারা বারবার স্বাধীনতার পথ থেকে বাধাগ্রস্ত হয়েছে। 1962 সালে 3 জুলাই স্বাধীন হলেও 65 সাল 29 জুন রুশপন্থী প্রতিরক্ষা মন্ত্রী হোয়ারি বোমেদিন অভ্যুত্থান ঘটিয়ে সর্বময় ক্ষমতা দখল করেন। এভাবে একনায়কতন্ত্রের সূচনা হয় এবং সে একনায়ক দীর্ঘ 12 বছর ক্ষমতায় থাকেন। মৃত্যুর পর প্রেসিডেন্ট হন আরেক একনায়ক সাদেলি বেনজাদিদ। গণতন্ত্রের পথে যাত্রা, গণবিক্ষোভ ও আন্তর্জাতিক চাপে প্রেসিডেন্ট বেনজাদিদ গণতান্ত্রিক পথ বেছে নিতে বাধ্য হন। তিনি ঘোষণা করেন তিনি একটি নির্বাচনের আয়োজন করবেন। সেই নির্বাচনের মাধ্যমে তিনি তার ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। সাধারণ নির্বাচন ও ফ্রন্টের বিজয়। 1990 সালে প্রাদেশিক জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 48টি প্রাদেশিক পরিষদ এবং 1500 শহর পরিষদ নির্বাচনে মোট 1539টি আসনের মধ্যে ইসলামিক সালভেশন ফ্রন্ট 835টি বিজয় লাভ করে। 91 সালে 26শে ডিসেম্বর জাতীয় পরিষদ নির্বাচনের এখানে 2 পর্যায়ে নির্বাচন হওয়ার কথা। প্রথম পর্যায়ের 213টি আসনের মধ্যে 188টি আসনে বিজয়ী হয়ে ইসলামী রাষ্ট্র গঠনের ধার প্রান্তে উপনীত হন। আরও 16টি আসন ছিল, তার মধ্যে 28টি আসন পেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য,
মুসলমানদেরকে পাশ্চাত্য শক্তি, তাবেদারের শক্তি কখনো সহজভাবে মেনে নেয়নি। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে তারা ষড়যন্ত্র করে তখন সেনাবাহিনীকে দিয়ে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে এবং নির্বাচনকে বাতিল ঘোষণা করে এবং যারা নির্বাচনে জয়লাভ করেছিল তাদের উপর তারা হামলা করতে থাকে এবং তাদেরকে গ্রেপ্তার করে দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ইসলামপন্থীদের উপর নির্যাতন শুরু হয় 1992 সালে মার্চ মাসে। সালভেশন ফ্রন্টকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এক কালো অধ্যায় শুরু হয় আলজেরিয়ায়। শুরু হয় ইসলামপন্থীদের উপর অকথ্য নির্যাতন। ফ্রন্টের নেতা আব্বাস মাদানি, আলী বেলহাস, আব্দুল কাদের হাসানি প্রমুখকে কারারুদ্ধ করে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়। অনেকেই ভয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হন, কিন্তু তৌহিদি জনতা, জাতীয়তাবাদের আন্দোলনকারী থেমে থাকেনি। তারা আবারও সরকারের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে থাকে। সে প্রতিরোধ, জনতার আন্দোলন, গেরিলা বাহিনী গঠন কার্যত শুরু হয় আলজেরিয়ায় গৃহযুদ্ধ, যা এখনো চলমান রয়েছে। গত বছর সরকার বিরোধী আন্দোলনে হয়েছে এবং যেখানে বুতেফ্লিকা যথাযথ নিয়মে ক্ষমতা ত্যাগ করার কথা ছিল সেটা পারেনি, তার আগে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সেই বুতেফ্লিকার ইতিহাসে যাচ্ছি। একতরফা প্রেসিডেন্ট নির্বাচন করে 1995 সালের 16 নভেম্বর প্রশাসনের নির্বাচনে সে ক্ষমতায় আসে। সে আগে থেকেই বুতেফ্লিকা ইসলামী সালভেশন ফ্রন্ট অন্যান্য বিরোধী দলকে নির্বাচন বর্জন করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। এরপরে সেখানে 1997 সালের 5 জুন প্রেসিডেন্ট সমর্থিত এনডিএফ ব্যাপক কারচুপি করে 300 আসনের মধ্যে 155টি আসনে বিজয় লাভ করে সংসদীয় ইলেকশনে। তারা কোয়ালিশন সরকার গঠন করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। কোয়ালিশন সরকার আহমদ ওয়া হিয়ার নেতৃত্বে 40 সদস্যের একটি মন্ত্রী পরিষদ গঠিত হয়। সেখানে বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদ সহ জেরওয়াল সমর্থিত নেতারা গ্রহণ করে। ডানপন্থী 8 জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। তখন অন্তর্ভুক্ত করার বিষয় ছিল ইসলামপন্থীদের চোখে ধরে দেওয়া, তারা যে উদার হিসেবে ডানপন্থী নেতাদেরকে মূল্যায়ন করছে। চরমপন্থী জিআইএনের উত্থান। ইসলামী জিহাদ অ্যালায়েন্স জিআইএন 1997 সালের আগস্ট বিডা অঞ্চলে এক হামলার 300 লোক নিহত হয়। অপর হামলায় আলজিয়ার শহরতলিতে 200 লোক মারা যায়। আপাত দৃষ্টিতে সেনাবাহিনী এ হামলার জন্য ইসলামপন্থীদেরকে দায়ী করে এবং তাদেরকে ধরপাকড়, তাদের উপর হামলা চালায়। কিন্তু এক জেনারেল কিছুদিন আগে ফ্রান্সে পালিয়ে গিয়ে তিনি স্বীকার করেন যে এই হামলাগুলো সেনাবাহিনীর সাজানো ছিল, কেননা যে অঞ্চলে হামলাগুলো হয়েছিল সেখানে ইসলাম জিহাদি মানুষের সংখ্যা বেশি ছিল। তারা এক দিলে 2 ফাঁকি মারতে চেয়েছিল। নতুন প্রেসিডেন্টের শান্তি প্রয়াস। 1997 সালে মিস্টার বুতেফ্লিকা প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে 1999 সালে তিনি হানা ভোটের মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করেন। তিনি দেশকে গৃহযুদ্ধ থেকে মুক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন। সত্য সাপেক্ষে ইসলামিক সালভেশন ফ্রন্ট ও জিআইএন নেতাদের কয়েক হাজার নেতাকে মুক্তি দেন। জিআইএন ও ইসলামী নেতাদেরকে শর্ত সাপেক্ষে
ক্ষমার প্রস্তাব দেন। শান্তির সুবিধার্থে ইসলামী সালভেশন ফ্রন্টের নেতারা এই প্রস্তাবে নমনীয়তা প্রদর্শন করলেও জিআইএর নেতারা আপসহীন মনোভাব পোষণ করতে থাকে এবং মানুষের আলজেরিয়া নাগরিকদের তীব্র আন্দোলনের মুখে বুতফ্লিকা 20 বছর ক্ষমতা ভোগ করার পরেও সে 3 এপ্রিল 2019 সালে পদত্যাগ করতে বাধ্য হন। অথচ তার ক্ষমতার মেয়াদ ছিল 28 এপ্রিল পর্যন্ত এবং পরবর্তীতে 19 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আব্দুল মজিদ তেবুনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং 5 বছরের জন্য এই প্রেসিডেন্টের মেয়াদ এরপরে আমি তোমাদের সামনে লিবিয়ার গাদ্দাফির যে বিপ্লব সেটা উপস্থাপন করতে যাচ্ছি। 1942 সালের 7 জুন লিবিয়ার ছোট্ট শহরের সিরিতে এক বেদুন পরিবারের পিতা জন্ম গাদ্দাফির। তার বাবার নাম ছিল আবু মেরিয়া, মাতা ছিল আয়েশা। 1956 সাল থেকে 61 সাল পর্যন্ত তিনি তার প্রাইমারি জীবন, শিক্ষাধিক, তারপর হাই স্কুল জীবন পার করেন। সেখানে সাবা প্রিপারেটরি স্কুলে তিনি অধ্যয়ন করেন। ছাত্র থাকাকালে 52 সালে মিশর বিপ্লব, 56 সালে সুয়েজ সমস্যা, নাসেরের আরব জাতীয়তাবাদের ডাক, পুঁজিবাদ, সমাজতন্ত্র, উপনিবেশবাদ এসব বিষয়ে তিনি আগ্রহ হয়ে ওঠেন এবং 61 সালে রাজনৈতিক কর্মকাণ্ডের সক্রিয়তার অভিযোগে তাকে সাবা থেকে বহিষ্কৃত করা হয় এবং মিশরাতে তিনি আরব ন্যাশনালিস্ট দলে যোগ দেন। পরবর্তীতে বেঙ্গাজির একটি ইউনিভার্সিটিতে তিনি এই যে লিবিয়াতে ভূগোল উচ্চশিক্ষার জন্য ভর্তি হন, কিন্তু উচ্চবিলাসী গাদ্দাফি সেই নেতা হবেন সেই জন্য তিনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং 1963 সালে রয়্যাল মিলিটারি একাডেমি থেকে ট্রেনিং প্রাপ্ত হন। 1963 সালে সামরিক কলেজে ভর্তি হন এবং সামরিক শিক্ষা লাভ করেন। বিপ্লবী দল গঠন, 63 সালে সমবনা অফিসারদেরকে নিয়ে তিনি একটা সংগঠন প্রতিষ্ঠা করেন। থেমে থাকার লোক গাদ্দাফি নয়, নিজেদেরকে ফ্রি ইউনিটারি অফিসার নামে ঘোষণা করা হয়। 1965 সালে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি লন্ডন যান। 1966 সালে কমিশন অফিসার পদে উন্নীত হয়ে লিবিয়া থেকে দেশে ফিরে আসেন। তিনি তার গঠিত যে বিপ্লবী সংগঠন কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1969 সনে তিনি প্রথম স্ত্রীকে বিয়ে করেন। তার সাথে বনিবনা না হয়ে তিনি আবার দ্বিতীয় স্ত্রী বিয়ে করেন। তার অনেক সন্তান সন্ততি, তার মধ্যে 7 জন ছেলে, 1 জন মেয়ে, তার মধ্যে আবার 2 জন পালিত। ক্ষমতায় রোহন 1969 সালে 1 সেপ্টেম্বর তৎকালীন রাজা মোহাম্মদ ইদ্রিস আল সানুসি চিকিৎসার জন্য যখন তুরস্কে যান, তাই অসুস্থ হলে তুরস্কে যান, সেই সুযোগে 27 বছর বয়সী কর্নেল গাদ্দাফি কয়েকজন সামরিক অফিসারের সহায়তায় রাজধানী ত্রিপোলিতে এক প্রতিরোধবিহীন, রক্তপাতবিহীন অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার শাসন ক্ষমতা দখল করেন। ক্ষমতা দখলে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, উৎসাহ দিয়ে যে বন্ধুদের সহযোগিতা করেছিলেন তিনি আর কেউ নন, সেই মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের। রাজাকে নির্বাসন, রাজা ইদ্রিসকে তুরস্ক থেকে মিশরে নির্বাসন দেওয়া হয় এবং 1983 সালে তিনি অসুস্থ অবস্থায় মিশরে মৃত্যুবরণ করেন। ফ্যান আরব গঠন, তিনি ইসলাম ঘেঁষা সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্যবদ্ধ ফ্যান আরব গড়ে তোলার পরিকল্পনা করেন। বড় বড় প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এসে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে তিনি প্রাইভেট অর্থাৎ ব্যক্তি মালিকানায়
ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সংবিধান প্রণয়ন। গাদ্দাফি 1976 সালে 3 খণ্ডে প্রকাশিত তার অমর গ্রন্থ কিতাবুল আকদার বা দ্য গ্রিন বুক বা সবুজ গ্রন্থ সমাজ। এখানে সমাজ ও রাষ্ট্র সংক্রান্ত জটিল সমস্যার সমাধান তার নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন এবং পরবর্তীতে তার এই বই হয় লিবিয়ার সংবিধান। দেশের নাম পরিবর্তন। 1977 সালে দেশের নাম পরিবর্তন করে গ্রেক সোশ্যালিস্ট পপুলার লিবিয়া জমহুরিয়া অথবা জনতার রাষ্ট্র রাখেন। এভাবে তিনি তার রাষ্ট্র ক্ষমতার দিকে এগিয়ে যেতে থাকেন। 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তি মিশর ইসরায়েলের মধ্যে সম্পাদিত হলে তিনি সেখানে ভূমিকা রাখেন। দুই পক্ষকে চুক্তি করানোর ক্ষেত্রে তার বিশাল ভূমিকা ছিল। ফলে শুরু থেকে ক্ষমতা গ্রহণ করে তিনি দেশ থেকে পশ্চিমাদেরকে বিতাড়িত করেছিলেন এবং গাদ্দাফি তখন থেকে তাদের শত্রুতে পরিণত হয়েছিলেন। ফ্যান আরব থেকে ফ্যান আফ্রিকা। উনি ক্যাম্প ডেভিড চুক্তির কারণে আরবরা তার সমালোচনা করলে তিনি তখন আরব থেকে আফ্রিকার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে সেখানে তিনি তার যে ফ্যান আফ্রিকার পরিকল্পনা থেকে একসময় আফ্রিকা ইউনিয়নের জন্ম হয়। স্বৈরশাসন টিকিয়ে রাখার জন্য তিনি হাজার হাজার বিরোধী মতাবলম্বীকে হত্যা করে মৃত্যুদণ্ড দেয় এবং নির্যাতন করে দেশ থেকে বহিষ্কার করে। এজন্য তার একটা বিরোধী গোষ্ঠীর সৃষ্টি হয়। 1986 সালে জার্মানির বার্লিনে একটি নাইট ক্লাবে বোমা হামলায় 2 জন মার্কিন সৈন্যদের মৃত্যুর জন্য লিবিয়াকে দায়ী করা হয় এবং প্রতিক্রিয়া হিসেবে ত্রিপল বেনজাগিতে আমেরিকা বোমা হামলা করে, সেখানে তার পালিত কন্যা সহ 35 জনের মৃত্যু হয়। 1988 সালে স্কটল্যান্ডের লকারবিতে প্যান এয়ারলাইন্সের একটি জাম্বো জেট বিমানের বোমা হামলায় 270 জন নিহত হয়। এই হামলার জন্য লিবিয়াকে দায়ী করা হয় এবং পরবর্তীতে একজন গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে জাতিসংঘ পশ্চিমা বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে এবং বারবার গোয়েন্দা কর্মকর্তাকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়, তিনি বারবার অস্বীকার করতে থাকেন। কিন্তু 2003 সালে এসে লিবিয়া বোমা হামলার দায় স্বীকার করে। এর ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে $1 কোটি মার্কিন ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। তাছাড়া তার দখলে থাকা গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার জন্য সে সম্মতি জ্ঞাপন করে। 2004 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর থেকে পশ্চিমাদের সাথে তার সম্পর্ক উন্নয়ন হতে শুরু করে। 2009 বোমা হামলায় অভিযুক্ত কর্মকর্তা মুক্ত হয়ে দেশে ফিরে আসলে গাদ্দাফি তাকে সাড়ম্বরে সংবর্ধনা দেয়। ফলে পুনরায় যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়ে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রথমবারের মতো তিনি আমেরিকা যান এবং সেখানে 15 মিনিটের ভাষণের জায়গায় তিনি 1.5 ঘন্টা ভাষণ দেন। ভাষণের সময় তিনি জাতিসংঘের নীতিমালা ছুড়ে ফেলেন এবং নিরাপত্তা পরিষদকে তিনি আল কায়েদার সাথে তুলনা করেন এবং জঙ্গি আল কায়েদা সংগঠনের সাথে তুলনা করলে বাকিরা এটা তীব্র প্রতিবাদ জানায়। এরপরে তিনি আফ্রিকা ইউরোপীয় উপনিবেশ শাসনের ক্ষতিপূরণ হিসাবে আফ্রিকা রাষ্ট্রগুলোর জন্য $7,70,000 কোটি ক্ষতিপূরণ দাবি করে পশ্চিমাদের বিরাগ ভাজনে পরিণত হন। 2010 সালে সম্পর্ক উন্নয়নের জন্য তিনি ইতালি গমন করেন। সেখানে 200 ইতালি নারীকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে তার যাত্রার উদ্দেশ্যই প্রস্তর মুখে পড়ে। গাদ্দাফির পতন, আভ্যন্তরীণ কুন্দল, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা, বিরোধী মত দমন, গণহত্যা, পশ্চিমাদের লিবিয়া থেকে বিতাড়ন প্রভৃতি কারণে 2011 সালে গাদ্দাফি শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয়। ওই আন্দোলনকে তেমন আমলে না নিয়ে পূর্বেকার মতো
কঠোর হস্তে দমন করেন, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণবিদ্রোহে রূপ নেয়, লিবিয়াকে তখন গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। বিদ্রোহীদের হাতে 22 আগস্ট ত্রিপলি তার শহর সিরাতের দখল হারান, ত্রিপলির দখল হারান। পরে তিনি সেখানে তাকে এক নর্দমা নিচ থেকে টেনে হিঁচড়ে বের করা হয়, পরবর্তীতে তাকে ওখানে হত্যা করা হয়। এভাবে একটি একনায়কের শাসনের পতন হয়। আমি গাদ্দাফির শাসনের যে সংস্কারগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। মানুষ খারাপের মাঝেও কিছু ভালো থাকে, তার সংস্কারগুলো দিকে তাকালে আমরা হয়তো সেটাই বুঝব। 1970 শিক্ষা বিষয়ক সংস্কার হিসেবে 1970 সালে গাদ্দাফি এডুকেশনাল অর্ডিন্যান্স ল জারি করেন। তখন তিনি প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক বাধ্যতামূলক করে দেন। ধর্মকে প্রাধান্য দিয়ে তিনি ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলেন। কৃষি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে মেরসামব্রাও আজদাবিয়াতে একটি কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করে। ত্রিপলিতে, বেনগাজিতে দুটি বিশ্ববিদ্যালয় তখন আগে থেকে ছিল, সেগুলোকে তিনি সংস্কার করেন এবং সেখানে শিক্ষার মানকে আরো বৃদ্ধি করেন। এবং এই পদক্ষেপের কারণে শিক্ষার হার 79.1% উন্নীত হয়। এটা গাদ্দাফির একটি বিশাল অর্জন। চিকিৎসা সংস্কার, দেশের প্রধান জেলা শহর সরকারি হাসপাতাল, নার্সিং হোম প্রতিষ্ঠা করেন। দক্ষ ডাক্তার গড়ার জন্য দেশে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশ্বকে অনুকরণ করে অস্ত্রোপচার ও রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি তিনি ক্রয় করেন। রোগ মুক্তি প্রতিরোধের জন্য তিনি টিকা নেওয়া সকলের জন্য বাধ্যতামূলক করেন। গ্রামের লোকদের চিকিৎসার জন্য তিনি ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করেন। সমাজ সংস্কারে গাদ্দাফি সরকারি কর্মচারী, বেকার, প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে সবার সমাজ কল্যাণমূলক কার্যক্রম করেন। সমাজ সংস্কার ও উন্নয়নের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সৃষ্টি করেন এবং জাল মালের নিয়ন্ত্রণে তিনি সেখানে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন। বিচার ব্যবস্থা সংস্কার, প্রচলিত আইনকে উচ্ছেদ করে ইসলামী আইন চালু করার জন্য লেজিসলেটিভ রেডিও ও সংশোধনী কমিটি করেন। 97% মুসলমান হওয়ায় ইসলামী শরিয়া ভিত্তিক আইন চালু করেন। জনগণের চরিত্র নিয়ন্ত্রণের জন্য তিনি জেনা, ধর্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করেন। বিচার বিভাগকে তিনি 4টি বিভাগে বিভক্ত করেন। একটা হচ্ছে সামরিক কোর্ট, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, সুপ্রিম কোর্ট, সামরিক আদালত। সামরিক লোকদের অথবা প্রশাসনিক উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা, তাদের অপরাধের বিচার হতো সামরিক আদালত। তার যে অর্থনৈতিক সংস্কার, লিবিয়াকে তেল সমৃদ্ধ দেশ, 1955 সাল হতে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন হয়ে আসছে। তেলের সুবাদে দেশটি 1984 সালে বিশ্বব্যাংকের হিসাব মতে আফ্রিকার সবচেয়ে ধনী দেশ পরিণত হয়। যোগাযোগ পরিবহন ব্যবস্থার উন্নয়ন, একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে যোগাযোগ পরিবহন ব্যবস্থার উপরে। তাই গাদ্দাফি তার যোগাযোগ পরিবহন ব্যবস্থার দিকে মনোনিবেশ করেন। তিনি তেল রপ্তানি লিবিয়ার প্রধান বাণিজ্য হওয়ায় তব্রুক ও বেনগাজিতে তিনি 2টি উন্নত ধরনের বন্দর প্রতিষ্ঠা করেন। 1978 সালে মিসরাডায় কাসার আহমদ নামে একটি নতুন বন্দর খোলা হয়।
বৈদেশিক বাণিজ্য কূটনৈতিক যোগাযোগ রক্ষার জন্য তিনি ত্রিপোলি সহ কয়েকটি বিমানবন্দর আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন করেন। প্রতিরক্ষা সংস্কার, একটি দেশের নিচে যেহেতু সেনাবাহিনীর লোক ছিলেন, তাই তিনি প্রতিরক্ষার দিকে তার মনোযোগ বেশি ছিল। তিনি প্রতিরক্ষার বিশেষ বরাদ্দ রাখতেন এবং সামরিক বাহিনীর লোকদেরকে প্রশিক্ষণ দিতেন এবং যারা যুবক সমাজ তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা রাখতেন। প্রশাসনিক সংস্কার, দেশকে 3টি প্রদেশে তিনি বিভক্ত করেছেন। 10টি গভর্নর শাসিত অঞ্চল ছিল, গণকংগ্রেস, ট্রেড ইউনিয়ন, গণকমিটি, বৃত্তিমূলক সিন্ডিকেট এবং 1112 সদস্য বিশিষ্ট জেনারেল পিপলস কংগ্রেস। এর মহাসচিবালয়ের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ন্যস্ত থাকত। জেনারেল পিপলস কমিটি নির্বাহী ক্ষমতার মালিক ছিল। এর 20 জন সচিব, প্রত্যেককে এক একটি দায়িত্ব নিয়োজিত করা হয়। তিনি বিপ্লবী নেতা বলে পরিচিত ছিলেন। গাদ্দাফির সবুজ বিপ্লব। 1972 সালে এগ্রিকালচার ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সমগ্র দেশকে 5টি অঞ্চলে বিভক্ত করেন: ফোয়ারা, জাবারা, ফেজা, জাবালার, আকদার, আসলার। এভাবে তিনি কৃষি গবেষণা, কৃষি বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন, সেচের জন্য খাল খনন, গভীর নলকূপের ব্যবস্থা করেন। এভাবে তার দেশে কৃষি বিপ্লব সংঘটিত হয়। এর ফলে গম, বার্লি, তেল, জৈতুন, বাদাম, লেবু, খেজুর ব্যাপকভাবে উৎপাদিত হতে থাকে। তার সবচেয়ে বড় সংস্কার ছিল নাগরিক সুবিধা। তিনি নাগরিকদের সেবায় বিদ্যুৎ সুবিধা পেত নাগরিকরা, কিন্তু বিদ্যুৎ বিল দিতে হতো না। নাগরিকদের ব্যাংক থেকে ঋণ নিলে সুদ দেওয়ার প্রয়োজন পড়তো না। তেল বিক্রি করে যে আয় হতো তা তিনি সরাসরি পাঠিয়ে দেওয়া হতো নাগরিকদের ব্যাংক হিসাবে। প্রত্যেক নবদম্পতিকে $50,000 দেওয়া হতো, যাতে তারা বাড়ি কিনে নতুন জীবন শুরু করতে পারে। সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা ছিল। শিক্ষিতার হার 25 থেকে 83% নিয়ে যান। কৃষি খামার করতে চাইলে সরকার ভূমি, বীজ, প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে সরবরাহ করত। সন্তান জন্ম নিলে প্রত্যেক নারীকে $5,000 দেওয়া হতো। পড়াশোনার জন্য করতে চাইলে তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানো হতো। পড়াশোনা শেষে চাকরি না পেলে তাকে বেকার ভাতা দেওয়া হতো। এভাবে গাদ্দাফি তার সংস্কারমূলক কাজ করে এখনো মানুষের হৃদয়ে টিকে আছেন। বিশ্বব্যাপী গাদ্দাফির পতনের যে কারণগুলো সেটা আমি উপস্থাপন করছি। এখানে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে তার পতনের একটি কারণ। গোত্রীয় দ্বন্দ্ব। এখানে 140টিরও বেশি গোত্র উপজাতি ছিল। সেখানে কিছু কিছু গোত্র তার অনুকূলে থাকলেও বেশিরভাগ গোত্র তার প্রতিকূলে ছিল। সেখান থেকে তার উপর বিদ্রোহের সূত্রপাত হয়। আরব আফ্রিকার দেশগুলো ঐক্যের প্রতি গুরুত্ব দিলেও তিনি নিজের দেশের প্রতি তিনি খেয়াল করেননি। তিনি ওখানে গুরুত্ব দিতে গিয়ে বিশ্ব পাশ্চাত্যের কাছে বিরাগভাজন হন। তেল সম্পদের উপর আরব রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বিরাগভাজন হন। সন্ত্রাসবাদের উপর পরোক্ষ সমর্থনের অভিযোগ তার প্রতি ছিল। পারিবারিক ক্ষমতার বলয় তৈরি করে তিনি লিবিয়াকে স্থায়ী শাসন করতে চেয়েছিলেন। সামরিক বাহিনীর উপর নির্ভরশীলতা। গৃহযুদ্ধের সময় সামরিক বাহিনী প্রশাসন কর্মকর্তাদেরকে বিশ্বাসঘাতকতা তার পরাজয়কে টেনে নিয়ে আসে। আভ্যন্তরীণ পাশ্চাত্য, বিশেষ করে ফ্রান্স এবং ইংল্যান্ড কর্তৃক এবং নেটো কর্তৃক তার উপর হামলা করা হয়। জনগণের গণতন্ত্রকে তিনি নষ্ট করেছিলেন। এটাও গণবিদ্রোহের একটি কারণ। বিলাসবহুল জীবন তাকে অনেক বেশি ঝামেলাতে ফেলে দিয়েছিল। আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে হলেও তোমরা লেকচার শুনবে এবং পরবর্তী লেকচারের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।